আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা যে লেসনটি পড়ব সেটির নাম হচ্ছে লালন শাহ। এই লালন শাহ বাংলাদেশের বাউল ট্র্যাডিশনের একজন বিখ্যাত ব্যক্তি। শুধুমাত্র তিনি বাউল ট্র্যাডিশনের বিখ্যাত ব্যক্তি নন, বরঞ্চ তিনি একজন ফিলসফার, থিঙ্কার এবং সোশ্যাল রিফর্মার ছিলেন। এবং তিনি তার যে ফিলসফিক্যাল এবং মিস্টিক্যাল ইনসাইটফুল যে গানগুলো ছিল, সেই গানগুলোর জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বিশেষ করে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরও তার প্রশংসা করেছিলেন। তিনি আরেকটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটি হচ্ছে শাহজিয়া ফিলসফি নামে এক ধরনের ফিলসফি ছিল, যেই ফিলসফির জন্য তিনি গুরুত্বপূর্ণ মানে স্থান দখল করে নিয়েছেন বাংলার মানুষের মনের মধ্যে। তো তার ব্যাপারে একটা ছোট্ট গল্প আসলে প্রচলিত, সেটি হচ্ছে তিনি মূলত একদিন একটা তীর্থস্থানে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে তার স্মল পক্স হয়, যার কারণে তার মূলত তার সঙ্গী সাথীরা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে সেখান থেকে সিরাজ শাহ নামে একজন মুসলিম ফকির তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার চিকিৎসা করে। চিকিৎসা করার পরে যখন সে সুস্থ হয়ে যায়, তখন লালন শাহ তার নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু নিজের বাড়িতে আসার পরে তার পরিবারের লোকজন তাকে আসলে মেনে নিতে চায় না। তাই তিনি আবার সিরাজ শাহের কাছে ফিরে আসেন এবং তার কাছেই থেকে যান এবং তার ভক্তরূপে তার জীবন কাটিয়ে দেন আরকি। তো এরকমই একটা গল্প আমরা একটু পড়ার চেষ্টা করি। লালন শাহ, যিনি জন্মগ্রহণ করেছিলেন ১৭৭৪ সালে এবং মৃত্যুবরণ করেছিলেন ১৮৯০ সালে, ইজ বেস্ট নোন, তিনি সবচাইতে বেশি সুপরিচিত ছিলেন অ্যাজ অ্যান আইকন অফ বাউল ট্র্যাডিশন ইন বাংলা। বাংলায় বাউল যে ঐতিহ্য, সেই বাউল ঐতিহ্যের একজন আইকন হিসেবে তিনি পরিচিত ছিলেন, মানে প্রতীক হিসেবে। অলদো হি ওয়াজ অলসো আ ফিলসফার, যদিও তিনি একজন দার্শনিক ছিলেন, থিঙ্কার, একজন চিন্তাবিদ ছিলেন, অ্যান্ড সোশ্যাল রিফর্মার, এবং সামাজিক যে সংগঠক সেরকম একজন ব্যক্তি ছিলেন। হি প্রিচড রিলিজিয়াস টলারেন্স, তিনি প্রিচ মানে প্রচার করা, রিলিজিয়াস টলারেন্স মানে ধর্মীয় সহিষ্ণুতা, তিনি ধর্মীয় সহিষ্ণুতাকে প্রচার করেছিলেন, অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস, এবং তিনি সামাজিক যে ভিন্নতা রয়েছে সেই ভিন্নতাকে আহ, মূলত বাতিল করে দিতে চেয়েছিলেন। বেসড অন ক্লাস, যেই সামাজিক ভিন্নতাটা শ্রেণীর উপর নির্ভর, যা শ্রেণীগত ভিন্নতা ছিল সেটির উপর ভিত্তি করে, ক্যাস্ট জাতিগত ভিন্নতা ছিল, অ্যান্ড ক্রিড এবং ধর্মীয় বিশ্বাসগত যে ভিন্নতা ছিল সেই বিশ্বাসগত মানে ধর্মীয় বিশ্বাসগত ভিন্নতাকেও তিনি রিজেক্ট করে দিয়েছিলেন। এখানে ক্রিড মানে ধর্মীয় বিশ্বাস, ক্যাস্ট মানে জাতি। হি অলসো বিলিভড দ্যাট, তিনি আরো বিশ্বাস করতেন যে সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি, অর্থাৎ সত্যের যে সন্ধান সেটি শুরু হওয়া উচিত আমাদের শরীরের ভিতর থেকে, মানে শরীরের মধ্য থেকে। উইচ রিফ্লেক্টস, যেই শরীরটা তুলে ধরে, রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা বা তুলে ধরা, দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, এই যে সৃষ্টি জগতের যে রহস্য, সেই সৃষ্টি জগতের রহস্যকে ফুটিয়ে তোলে আমাদের এই শরীর। তাই শরীর থেকেই সত্যের সন্ধান শুরু করা উচিত। Although Lalon's songs are admired for the profound philosophical and mystical insights they offer, যদিও লালনের গানগুলো প্রশংসিত হয়, অ্যাডমায়ার্ড ফর মানে প্রশংসিত হয়, দ্য প্রোফাউন্ড ফিলসফিক্যাল ইনসাইটস, গভীর দার্শনিক অন্তর্দৃষ্টির কারণে, অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির কারণে, যেই আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি এবং গভীর আম, যে দার্শনিক যে অন্তর্দৃষ্টিগুলো এই গানগুলোর মধ্যে পাওয়া যায়, হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, তারপরেও দেখা যায় যে তিনি মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও তিনি এক ধরনের গভীর দার্শনিক এবং মানে আধ্যাত্মিক এক এক ধরনের অন্তর্দৃষ্টি সম্পন্ন গানের জন্য প্রশংসিত হয়েছিলেন। এখানে অ্যাডমায়ার্ড ফর মানে প্রশংসিত হওয়া। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার জীবনের যে শুরুর অংশ সেটির ব্যাপারে অত বেশি জানা যায় না। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার ব্যাপারে একটা জনপ্রিয় মানে গল্প ছিল, সেটি হচ্ছে মেনি বিলিভ টু বি ট্রু, সেটিকে অনেকেই সত্যি বলে বিশ্বাস করে। ইজ দ্যাট, সেটি হচ্ছে while on a pilgrimage to a holy place, যখন সে একটা পিলগ্রিমেজে যাচ্ছিল অর্থাৎ তীর্থস্থানে যাচ্ছিল, একটা পবিত্র স্থানে,
লালন হু ওয়াজ বর্ন আ হিন্দু, লালন যিনি হিন্দু হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন, কন্ট্রাক্টেড স্মল পক্স, তার কিন্তু স্মল পক্স হয়েছিল। এখানে কন্ট্রাক্টেড মানে হচ্ছে সংস্পর্শে আসা, এরকম অর্থ প্রকাশ করছে। অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন্ড, এবং তাকে বাতিল করা হয়েছিল, রিজেক্ট করা হয়েছিল, পরিত্যক্ত করা হয়েছিল বাই হিজ কম্প্যানিয়ন্স, তার যে সঙ্গী সাথী আছে তাদের মাধ্যমে। এ মুসলিম ফকির সিরাজ শাহ, একজন মুসলিম ফকির যার নাম ছিল সিরাজ শাহ, picked him up, তাকে তুলে নিয়েছিলেন, and took him to his own house, এবং তাকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল, where, যেখানে he nursed him back to health, তার সেবা যত্ন করে, এখানে নার্স মানে সেবা যত্ন করা, তার সেবা যত্ন করেছিল এবং স্বাস্থ্যে মানে তার পুনরায় এই স্বাস্থ্য ফিরিয়ে এনে দিয়েছিল আর কি, বিষয়টা এরকম। When Lalon returned home, যখন লালন বাড়িতে ফিরে আসলো, his family refused to take him, তার পরিবার তাকে নিতে রিফিউজ করলো, মানে আহ, তোমার হচ্ছে প্রত্যাখ্যান করলো আর কি। রিফিউজ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, প্রত্যাখ্যান করা। ইন, রিফিউজড হিম ইন, তাকে ভিতরে নিতে প্রত্যাখ্যান করলো। অ্যাজ, কারণ হি হ্যাড লিভড আ মুসলিম হাউস হোল্ড, কারণ সে একটা মুসলিমের বাড়িতে বসবাস করেছিল। সো তাই লালন রিটার্ন টু সিরাজ শাহ, লালন এবার সিরাজ শাহের কাছে আবার ফিরে আসলো। এখানে রিটার্ন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, ফিরে আসা। অ্যান্ড টুক আপ আ লাইফ অফ ডিভোশন, এবং ভক্তির জীবন যাপন করা শুরু করলো। এখানে ডিভোশন মানে ভক্তি। অ্যান্ড অ্যাসথেটিসিজম আন্ডার হিজ গাইডেন্স, তার যে পরামর্শক্রমে তিনি অ্যাসথেটিসিজম পালন করা শুরু করলেন। অ্যাসথেটিসিজম হচ্ছে সাধুবাদ অথবা সন্ন্যাসবাদ, ঠিক আছে। আফটার দ্য ডেথ অফ শাইজি, শাইজির মৃত্যুর পরে, লালন সেট আপ অ্যান আখড়া অর মোনাস্ট্রি ইন সেচুরিয়া নিয়ার কুষ্টিয়া, কুষ্টিয়ার কাছে সেচুরিয়া নামে একটা জায়গা ছিল, সেই সেচুরিয়ার জায়গাতে তিনি একটা মোনাস্ট্রি অথবা আখড়া তৈরি করলেন। মোনাস্ট্রি মানে উপাসনালয়, ঠিক আছে, এরকম একটা আখড়া তৈরি করলেন। ইট সুন অ্যাট্রাক্টেড অ্যাডমায়ারার্স অ্যান্ড মিস্টিক্স, খুব দ্রুতই এই জিনিসটা অ্যাট্রাক্টেড, আকর্ষিত করলো প্রশংসাকারীদেরকে এবং আধ্যাত্মিক ব্যক্তিদেরকে। ইন সার্চ অফ সালভেশন, যারা কিনা মুক্তির খোঁজ করছিল, এরকম একজন ব্যক্তি, এরকম কিছু ব্যক্তিদেরকে আকর্ষণ করলো। হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম, যারা কিনা বাউলের যে সাধুবাদ বা সন্ন্যাসবাদ আছে, সেই সন্ন্যাসবাদটা তাদের মানে শুরু করলো, তাদের জীবনে প্র্যাকটিস করা শুরু করলো। এখানে ইনিশিয়েট মানে শুরু করা। অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস, এবং তারা লালনের ভক্ত হয়ে গেল। ডিসিপলস মানে ভক্ত। অ্যাজ লালন বিগ্যান রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস, যেহেতু লালন শুরু করলো গান লেখা এবং গান গঠন করা, কম্পোজ মানে তৈরি করা বা গঠন করা, হুইচ হিজ ডিসিপলস স্যাং, যেই গানগুলি তার ভক্তরা গেয়েছিল, উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অ্যান্ড দোতারা, যেগুলি একতারা এবং দোতারার সাহায্যে, এখানে অ্যাকম্পানিমেন্ট, উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ মানে সাহায্য নিয়ে বা সহকারে, একতারা এবং দোতারা সহকারে গাওয়া শুরু করেছিল তার ভক্তরা। হিজ ফেম ইজ স্প্রেড টু ফার অ্যাওয়ে প্লেসেস, তাই তার যে মানে খ্যাতি, ফেম মানে খ্যাতি, সেটা স্প্রেড হয়ে গেল, চারদিকে ছড়িয়ে গেল। ফার অ্যাওয়ে প্লেসেস মানে দূর থেকে দূর জায়গাতে ছড়িয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ছিল হচ্ছে তাদের মধ্যেই কিছু মানুষ, হু অ্যাডমায়ার্ড হিম, যারা তাকে প্রশংসা করেছিল। এখানে অ্যাডমায়ার্ড মানে হচ্ছে প্রশংসা করা। অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড বাই হিজ শাহজিয়া ফিলসফি, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুই ব্যক্তি ইনফ্লুয়েন্সড হয়েছিল, অর্থাৎ প্রভাবিত হয়েছিল বাই হিজ শাহজিয়া ফিলসফি। শাহজিয়া ফিলসফি মানে এমন একটা দর্শন, যেই দর্শন সম্পর্কে এখানে ব্রাকেটের মধ্যে বলা আছে খোলাখুলি। আমরা দেখি দর্শনটা হচ্ছে এরকম যে আমাদের শরীরের মধ্যে এক ধরনের সাধারণ সত্য লুকিয়ে থাকে, আমাদের শরীরের বাহিরে নয়। সেই সত্যটা খুঁজে পাওয়ার মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়ার নামই হচ্ছে শাহজিয়া ফিলসফি। আর এটি খুঁজে পাওয়া যায় সাধনা বা মেডিটেশনের মাধ্যমে, সেটাই বলছে। দ্য অ্যাটাইনমেন্ট অফ দ্য সেলফ, নিজেকে অর্জন করা, অ্যাটাইনমেন্ট মানে অর্জন। থ্রু দ্য সিম্পল ট্রুথস, একদম সরল সত্য দ্বারা নিজেকে খুঁজে পাওয়া। দ্যাট রিসাইড ইন ওয়ান্স ওন বডি অ্যান্ড সোল, যেই সত্যটি রিসাইড বসবাস করে, রিসাইড ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, যেই সত্যটি বসবাস করে ইন ওয়ান্স ওন বডি অ্যান্ড সোল, নিজের
শরীর এবং নিজের আত্মার মধ্যে সেই সত্যটি বসবাস করে, নট আউটসাইড, বাহিরে নয়, হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনা, এবং সেই সত্য পাওয়া যেতে পারে বা সেখানে যাওয়া যেতে পারে কেবলমাত্র সাধনার মাধ্যমে, থ্রু মানে ভিতর দিয়ে বা মধ্য দিয়ে, এটাও প্রেপোজিশন, অর মেডিটেশন অথবা ধ্যানের মধ্য দিয়ে। Many of his disciples, তার অনেক ভক্তরাই, also became famous for their songs, তারাও বিখ্যাত হয়েছিল তার এই গানের মাধ্যমে, তাদের এই গানের মাধ্যমে। ফেমাস ফর, বিখ্যাত, বিখ্যাত অর্থেই ফেমাস ফর, অথবা তুমি বলতে পারো ওয়েল নন ফর, এরকম আর কি। ঠিক আছে। দে ইনক্লুডেড, সেই ডিসিপলসদের মধ্যে অর্থাৎ ভক্তদের মধ্যে রয়েছিল কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদুসা। ঠিক আছে, এরা ছিল তার ভক্তদের মধ্যে বিখ্যাত ভক্ত। তাহলে দেখি একটু অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হ্যাভ ইউ হার্ড এনি বাউল সং কম্পোজড বাই লালন? লালনের দ্বারা কম্পোজ করা অর্থাৎ লেখা কোনো বাউল সং তুমি কি শুনেছো? ইফ ইয়েস, যদি তাই হয়, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটি কোন ব্যাপারে লেখা ছিল? মূলত লালন শাহের বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব নিয়ে লেখা ছিল, তাই তুমি এরকমই কিছু একটা বলতে পারো। হোয়াই আর বাউল সংস পপুলার ইভেন টুডে, কেন এমনকি বর্তমানেও বাউল সংগুলো এত বেশি পপুলার, জনপ্রিয়? কারণ তুমি দেখবে বাউল সংসগুলোর মধ্যে হাইলি ফিলসফিক্যাল ইনসাইটস আছে এবং মিস্টিক্যাল ইনসাইটস আছে, একই সাথে শাহজিয়া ফিলসফিটাও এখানে আছে, এবং এটা ইউনিভার্সাল একটা অ্যাপিল আছে এখানে। ইউনিভার্সাল অ্যাপিল বলতে একটা সার্বজনীন গ্রহণযোগ্যতাও আছে। ঠিক আছে, সবাই পছন্দ করে, সেই জন্যই এখনো জনপ্রিয়। হোয়াট ইজ দ্য ইসেন্স অফ শাহজিয়া ফিলসফি অফ লালন? লালনের যে শাহজিয়া ফিলসফি আছে এটির ইসেন্সটা কি, অর্থাৎ সারমর্মটা কি? তো এখানে আমার বলাই আছে, শাহজিয়া ফিলসফি মিনস দ্য অ্যাটেনমেন্ট অফ দ্য সেলফ থ্রু the simple truths that reside in one's body and soul, not outside, which can be reached through sadhana or meditation. ঠিক আছে, এরকম আর কি। তাহলে হু আর সাম অফ দ্য প্রমিনেন্ট পিপল, কারা কারা বিখ্যাত ব্যক্তি রয়েছেন হু অ্যাডমায়ার্ড লালন, যারা লালনকে বেশি অ্যাডমায়ার করেছিলেন, অনেক বেশি প্রশংসা করেছিলেন? এখানে আমরা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলতে পারি, একই সাথে কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই এবং দুদু শাহের কথাও বলতে পারি। ঠিক আছে, এই কটা একটু পড়ে নেবেন। ওকে।